দুর্জয়কে বাঁচানোর প্ল্যানে সফল হলো রানী। গল্পের শুরুতেই দেখা যায় রানী শুক্লার সাথে কথা বলতে থাকে। শুক্লা তখন বলে, দেখো ছোট বৌমা, তুমি অনেক কিছু করেছো, আর আমার ছেলের জন্য তোমাকে কিছু করতে হবে না। তখনই রানী বলে, কেন মা, কেন আমি দুর্জয়ের জন্য কিছু করব না? তুমি তো জানো দুর্জয়ের সিচুয়েশানটা এখন ঠিক কতটা কঠিন অবস্থাতে রয়েছে। এই সময় যদি আমি আর ওর পরিবারের লোকজন ওর পাশে না থাকে তাহলে কি করে হবে? আগে তো ওকে নিজেকে বিশ্বাস করাতে হবে ও কখনোই ভুল ট্রিটমেন্ট করতে পারে না। ও যতই রাগের মাথায় থাকুক না কেন, ওকে এটাও বুঝতে হবে ওর রাগের মাথায় যেটা করেছে সেটা ঠিকই করেছিল, কিন্তু যারা ওকে হিংসে করে তারাই ওকে বাধ্য করেছে এই ভুলটা করার জন্য। আমরা স্টেপ নেব, কিন্তু তোমরা যদি আমাকে কোনো স্টেপ নিতে না দাও তাহলে কি করে হবে? ব্যাপারটা অনেকটা জটিল। এরপরেই পিঙ্কি বৌদি বলে, এই যে রানী, তুমি তো অনিশাকে থ্রেটও করে এসেছো। তখনই রানী বলে, করে এসেছি তো, কারণ দুর্জয়ের সর্বনাশের পেছনে আগেরবারও অনিশারই হাত ছিল। শুক্লা তখন বলে, তুমি আবার আবার আমার ছেলের এই সমস্ত ব্যাপারে নাক গলিয়েছ। তুমি জানো না আমার ছেলে ওই নার্সিংহোমে চাকরি করে? রানী তখন বলে, সবটাই জানি, আমি এটাও জানি পিঙ্কি বৌদির সাথে অনিশাদি হয়তো সমস্ত সুখ দুঃখের গল্প শেয়ার করে। পিঙ্কি বৌদি, তুমিও তো অনেক কিছু জানো, কেন বলছো না? প্রথম থেকে তাহলে বলতে শুরু করি সমস্ত কথা। তখন আর পিঙ্কি বৌদি কিছু বলতে পারে না। এরপরে রওনাক বলে, তুমি যাই বলো না কেন রানী, ওই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট একটা ডাউট রয়েছে। তুমি লাইভ কেন করতে গেলে? এটা তো হিতের বিপরীত হয়ে যেতে পারে। রানী বলে, আমি লাইভ করেছি কারণ আমার মনে হয়েছে এই সময় এটাই সব থেকে করা দরকার। মানুষ যদি প্রশ্ন না করে আমি উত্তর দেব কি করে? আর আমি যদি উত্তর না দিই তাহলে আমি কি করে দুর্জয়কে বাঁচাবো, তাই না? সেই জন্যই আমি আরও বেশি করে মরিয়া হয়ে গেছিলাম এই লাইভটা করার জন্য। তখনই সৌনক বলে, মানে বুঝতে পারছি না আমরা কিছু। রানী তখন বলে, আমি বুঝিয়ে বলছি মা, তুমি হয়তো জানো না বা এই পরিবারের কেউই জানে না, এমনকি বাইরের লোককেও এটা জানানো হয়নি যে মিস্টার বাজাজকে কে সুস্থ করে তুলল। আমি বলছি, আমি সুস্থ করে তুলেছিলাম। এই কথাটা শোনার পর বাড়ির সবাই একটু চমকে যায়। যেটা দুর্জয় পারল না, যেটা এত বড় ডিগ্রি থাকা সত্ত্বেও ডাক্তাররা পারল না, সেটা রানী পারল কি করে? পিঙ্কি বৌদি বলে, এটা একটু হাস্যকর হয়ে গেল না? তখন শুক্লা বলে, ছোট বৌমা, নিজেকে মহান প্রমাণিত করার জন্য আর কত এই সমস্ত কিছু বলবে বলো তো? আমি তো বুঝতে পারছি না। তখনই রানী বলে, এটাই তোমাদের কাছে অবাক লাগছে তাই তো? মিস্টার বাজাজের যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য চাইলে অনেক কিছু পন্থা অবলম্বন করা যেত, বিশেষ করে আমি যেই পন্থাটা বলেছিলাম, কিন্তু ওইখানে থাকা একটা ডক্টরও এই স্টেপটা নেয়নি। এটা ভাবতে একটু অবাক লাগছে না? তারা তো জানতো যে এই রুগীকে কী ওষুধ দিলে সে এখন সুস্থ হতে পারে, কিন্তু তারা এটা করেনি। রিজু ডাক্তার, ডক্টর মিত্র, কেউই কিছু করছিল না। আমি বাধ্য হয়ে বললাম, তারপরে উনি সুস্থ হলো। তাহলে এটা তো ধরে নেওয়াই যেতে পারে দুর্জয়কে ফাঁসানোর জন্যই মিস্টার বাজাজকে ইউজ করা হয়েছে। রানীর এই কথাটা শোনার পর বিনায়ক, জেঠুমনি সবাই বলে, রানী, এসব তুমি কি বলছো? এখন তো মনে হচ্ছে তুমি যা বলছো তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। এরপর জেঠুমনি বলে, এই কেসটার ভালো করে পুলিশি তদন্ত হওয়া প্রয়োজন। রানী তখন বলে, একদম জেঠুমনি, আমিও এই কথাটাই সবাইকে বলতে চাইছি যে এই কেসটার তদন্ত হতে হবে। এই কেস যদি তদন্ত না হয় তাহলে কিন্তু দুর্জয় বিনা দোষে শাস্তি পাবে। বিনায়ক বলে, সত্যি রানী, তোমার সাথে কথা না বললে তো জানতেই পারতাম না এটা পুরোপুরি পরিকল্পিত একটা প্ল্যান। আর এর মধ্যে তখনই রানী বলে, কেন আমি অনিশাদির বাড়িতে গেছিলাম? কারণ আমার মনে হয় অনিশাদিও দুর্জয়ের ক্ষতি করতে পারে। মা, আমাদের বিয়ে, আমাদের বেবি, আমাদের সবটাই কি ভুল সিদ্ধান্ত, তুমি বলো না? তখন শুক্লা আর কোনো কথা বলতে পারে না। এরপরেই জেঠিমণি বলে, আমার মনে হয় রানী যা বলছে তা একদম ঠিক। রানী, তোমার পাশে আমরা সবাই আছি, তুমি যা করবে আমরা জানবো সেটাই ঠিক করেছো। এরপর রানী ভেতরে চলে যায়। শুক্লা তখন বলে, দেখলে দেখলে তোমরা, আমাকে কোনো কথা বলতে দিল, তার আগে নিজেই কতগুলো কথা বলে এখান থেকে চলে গেল। যে কি করবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে ডক্টর ভূমি চ্যাটার্জিকে ফোন করেছে রানী আর বলে, ডাক্তার আন্টি, তোমাকে আমায় একটু সাহায্য করতেই হবে। দুর্জয়ের কেসটা সম্পর্কে তো তুমি জানো। আমার মনে হয় আমাদের এক্ষুনি একটা স্টেপ নেওয়া উচিত। ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, কি স্টেপ নেবে তুমি রানী?
রানী তখন বলে, আমি এটাই বলতে চাইছি, দুর্জয়ের কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে। ওই ঘরটাতে আইসিইউ থেকে আর কি যেরকমভাবে যেই মেডিসিনগুলো পাওয়া গেছে সেখান থেকেই পুলিশ একটা সিদ্ধান্ত নেবে, মেডিকেল বোর্ডকে পাঠাবে, তারপরেই হয়তো দুর্জয়ের ব্যাপারে যথাযথ স্টেপ নেওয়া হবে। আমি এটাই বলতে চাইছি আইসিইউ ঘর থেকে কি কি উদ্ধার হলো সেটা আমরা জানাটা খুব দরকার। তখন রানীর কথা শুনে ডাক্তার চ্যাটার্জি বলে, সেটা কি করে সম্ভব? তখনই রানী বলে, এটাকে একটু সম্ভব করতে হবে, প্লিজ আপনি কিছু একটা করুন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। ভূমি চ্যাটার্জি বলে, আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম দুর্জয়ের যে কেসটা মেডিকেল বোর্ডের যিনি দেখছে তিনি আমার খুব পরিচিত, কিন্তু এই যে এগুলো লাগবে, এগুলোর পারমিশন বার করতে হবে, তার জন্য তো একটা সই লাগবে দুর্জয়ের। তখন রানী বলে, সই লাগবে? দুর্জয় তো নিজেকে অপরাধী বলেই ভাবছে, ও সবসময় ভাবছে ওই অপরাধটা করেছে, ওর সই পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে, তবুও আমি চেষ্টা করতে দেখতে পারি। এর মধ্যেই দেখা যায় সন্দীপ মিত্র ডাক্তার রিজুর বাড়িতে চলে এসেছে, জুনিয়র ডাক্তার রিজু। আর তখনই রিজু বলে, স্যার আমার এতগুলো টাকা দেখে খুব ভয় লাগছে, স্যার আপনি এগুলো নিয়ে যান, আমি তো ফেঁসে যাব। সন্দীপ মিত্র বলে, আরে বাবা রিজু ডাক্তার, তুমি যদি এত ভয় পাও তাহলে ডাক্তারি প্রফেশনে এসেছো কেন? ডাক্তার হয়ে যদি কিছু কামাতে না পারি তাহলে কি করে হবে বলো তো? না না না, সেটা তো হতে পারে না। শোনো, এই 25 লক্ষ টাকার মধ্যে কিছু লাখ টাকা তুমি নিজের কাছে রেখে দাও, বাকিটা সব এদিক ওদিক ছড়িয়ে রেখে দাও, বিশ্বস্ত লোকের কাছে দিয়ে দাও, না হলে কিন্তু তুমি ফেঁসে যেতে পারো। তখনই রিজু মিত্র বলে, রিজু ডাক্তার মিত্রকে বলে, আমার খুব ভয় করছে স্যার। তখনই স্যার বলে, এত ভয় পেলে চলবে না, বললাম না বুকে সাহস রাখো, কোনোভাবেই গুণাক্ষরেও যেন কেউ সত্যিটা জানতে না পারে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তখনই ডাক্তার মিত্রর কথায় রিজু সমস্ত টাকা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, কারণ বাই চান্স যদি অফিসার এখানে আসে তাহলে একটু বাড়ি সার্চ হবে। রিজু তখন বলে, দুর্জয়ের সাথে তখন আমিই ছিলাম, আমাকে যদি বেশি জেরা করে না স্যার, আমি কিন্তু বলতে বাধ্য হব এটা। সন্দীপ মিত্র বলে, চুপ, একদম চুপ, এই সমস্ত আফাও কথা বলবে না, এরকম টাকা মাঝে মধ্যেই পাবে, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায় বুঝলে, নিজের মুখটাকেও বন্ধ রেখো, বলেই চলে যায়। এইদিকে ভূমি চ্যাটার্জির সাথে তো কথা বলতে থাকে রানী, আর বলে, দুর্জয়ের সই লাগবে তো, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। রিতম তখন বলে, রানী দুর্জয়ের সই দিয়ে তুমি কি করবে? দুর্জয়ের সই কেন লাগবে? রানী সবটা বুঝিয়ে বলে কেন লাগবে। দেবু তখন বলে, রানী রানী তুই কিন্তু আবার একটা বাড়াবাড়ি করতে চলেছিস, দেখ বাড়ির লোক এমনি তোর ওপর ক্ষেপে রয়েছে, তুই যদি এরকম করিস তাহলে কি করে হবে বলতো? তখনই রানী বলে, রিতম দা, আমি তো সবাইকে বলেই দিয়েছি আমি কি করব, তুমি শোনো কি করতে হবে। এরপরেই রিতম তখন বলে, ঠিক আছে তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এরপর রিতম কিছু কাগজ জোগাড় করেছে আর দুর্জয়ের কাছে নিয়ে গিয়ে বলে, ভাই তোকে এখানে সই করে দিতে হবে রানীর হাজবেন্ড হয়ে, কিচ্ছু করার নেই। তখনই দুর্জয় বলে, রানীর হাজবেন্ড যখন হয়েছি তখন তো সই করতেই হবে, বলে ওই পেপারটায় সাইন করে দেয়। আর ওই পেপারটাই হচ্ছে সেই পেপার যেটা দিয়ে সমস্ত প্রবলেমকে সরানো যাবে। আর রানী তখন রিতমকে বলে, হয়ে গেছে, এবার এই পেপারটাই আমি ডক্টর আন্টির কাছে জমা দেবো, আর তারপর মেডিকেল বোর্ড কী কী ওই ঘর থেকে সংগ্রহ করেছে সবটাই জানার চেষ্টা করব। একটু হলেও কিন্তু আমরা এইটাতে একদম সফল হয়েছি।